বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর, তার বিরুদ্ধে প্রস্তাব এবং সেই প্রস্তাব বিরোধী যে এনডি জোটের মধ্যে যে একটা ফাটল ছিল, সেই ফাটল কি জোড়া লাগাচ্ছে? সেটা যেমন একদিকে, তেমনি তৃণমূল কংগ্রেসকে যখন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন ইন্ডিয়া জোটের আহ আহ, অর্থাৎ ইন্ডিয়া জোটের নেত্রী করার পরামর্শ দেওয়া হচ্ছে, লালু প্রসাদ যাদব বলেছেন, এর আগে এসপির তরফে বলা হয়েছে, আপ বলছে, সকলেই বলছে যে জোটের নেতৃত্ব দিক, ইন্ডি জোটের নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এইবারের যে শীতকালীন অধিবেশন, সংসদের দুই কক্ষ, রাজ্যসভা এবং লোকসভাতেই, যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে সেভাবে কোনো সমন্বয় করছে না তৃণমূল কংগ্রেস, এবং তাদের সঙ্গে রয়েছে আপ, তাদের সঙ্গে রয়েছে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি, তারা মিলে নানা রকম সিদ্ধান্ত নিচ্ছে আদানি ইস্যুতে। যখন কংগ্রেস প্রত্যেক দিন সংসদের দু কক্ষেই তারা আহ, আন্দোলন করছে, তারা হইচই করছে, দুই কক্ষ যখন মুলতবি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এর বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তারা চাইছে শুধু আদানি ইস্যু নয়, সংসদ চলতে দেওয়া হোক এবং নানা রকম কথা, এবং মানুষের যে দাবি দেওয়া সেগুলো সংসদে তুলে ধরা হোক। এভাবে সংসদ অচল করার কোনো অর্থই হয় না বলে তাদের মত। সেই জায়গা থেকে হঠাৎ করে সংসদের যে শীতকালীন অধিবেশন, সেখানে আদানি ইস্যুতে আলোচনা করতে দেয়া হচ্ছে না বলে যে অভিযোগ বিরোধীদের, বিজেপি এবং এনডিএ সাংসদদের প্রতি, অর্থাৎ তাদের প্রতি নরম হওয়ার অভিযোগ রয়েছে জগদীপ ধনকরের বিরুদ্ধে। অর্থাৎ তাদের বক্তব্য যে বিরোধীদের কথা সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজ্যসভায়, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রকম বক্তব্য বা কোনো রকম কিছু যখন বিজেপি বা এনডিএর কোনো সাংসদ যখন সে বিষয়ে বলতে উঠছেন, তাকে সমর্থন করছেন জগদীপ ধনকর, অর্থাৎ পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং সেই নিয়েই রাজ্যসভায় জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন বিজেপি বিরোধী যে সমস্ত ইন্ডিয়া জোটের সদস্যরা। তার আচরণ, অর্থাৎ রাজ্য সভার যিনি চেয়ারম্যান ধনকর, জগদীপ ধনকর, তার আচরণ পক্ষপাতদুষ্ট, তার উপর বিরোধী সাংসদদের কোনো আস্থা নেই বলেই এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেসই প্রথম এই অনাস্থা প্রস্তাব বের কথা বলে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের 50 জন সাংসদ সই করেছেন, 50-এরও বেশি। আর তৃণমূল কংগ্রেস তো সই করেছেন, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরজেডি সাংসদরাও সই করেছেন অনাস্থা প্রস্তাবে। এবং দেখা যাচ্ছে যে রাজ্যসভার সেক্রেটারিয়েট ধনকরের বিরুদ্ধে অনাস্থা, সেক্রেটারিয়েটে সেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার যখন রাজ্যসভার সংসদ চলছিল, তখন আদানি ইস্যুতে হইচই হচ্ছিল। বিজেপি সাংসদরা তখন জর্জ সোরেস ইস্যু নিয়ে তারা প্রশ্ন তোলে, সোনিয়া গান্ধী, গান্ধী পরিবারের সঙ্গে জর্জ সোরেসের কি সম্পর্ক, রাহুল গান্ধীর কি সম্পর্ক, সোনিয়া গান্ধীর কি সম্পর্ক। আর ঠিক তখনই মানে দুই দলে, অর্থাৎ একদিকে এনডিএ, বিজেপি সহ এনডিএ, অন্যদিকে কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়া জোটের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং সভা মুলতবি করে দেন। এবং এরপরেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো যে অনাস্থা প্রস্তাব তো আনা হলো, কিন্তু আদৌ কি জগদীপ ধনকরকে এই রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে সরানো যায়? এখানে যেটা নিয়ম, যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব জমা পড়ে, তাহলে তার পদ থেকে তাকে মানে সরানোর প্রক্রিয়ার অনেক নিয়ম কানুন আছে। কি নিয়ম কানুন? না, অধিবেশনে যে অধিবেশন চলাকালীন, অর্থাৎ যখন এইটা দেওয়া হচ্ছে, সেই অধিবেশনে 50% সাংসদের স্বাক্ষর দরকার। এবং এই যে যার মানে যে ঘটনার জন্য এই অনাস্থা আনা হচ্ছে, সেখানে কতজন উপস্থিত, তাদের মধ্যে একজন সাংসদের স্বাক্ষরের দরকার।
এবং রাজ্যসভায় প্রস্তাবটা পাশ হলে লোকসভায় তোলা হবে। সেখানেও যদি প্রস্তাব পাশ হয়ে যায় সেক্ষেত্রে রাজ্যসভার সাংসদের পদ যাবে। এটাই হচ্ছে সংবিধানের 67(b) 92 এবং অনুচ্ছেদ 100 এটাই বলা রয়েছে রাজ্যসভার সাংসদের বা রাজ্যসভার চেয়ারম্যানের পদে অনাস্থা আনলে তাকে সরানোর যে প্রক্রিয়া, সেটার যে নিয়ম সংবিধানের 67(b) 92 এবং অনুচ্ছেদ 100-তে এমন বলা রয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা দেখেছি যে এই সংসদ শুরু হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস, রাজ্যসভা হোক লোকসভা হোক, তারা তাদের মতন চলছিল, তাদেরকে সায় দিয়ে যাচ্ছিল অন্যান্য শরিকরা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপ রয়েছে, তাদের মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি, ডিএমকে এবং লালু প্রসাদের দল। এরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই মানে সায় দিয়েছে, তাদের সঙ্গেই রয়েছে। কিন্তু কংগ্রেস আদানি ইস্যুতে রাজ্যসভা লোকসভায় রয়েছে, কিন্তু এদের মত হচ্ছে, অন্য অংশের মত হচ্ছে যে শুধু আদানি ইস্যু কেন, অন্য তো আরো অনেক ইস্যু রয়েছে, শুধু আদানি ইস্যু দিয়ে প্রত্যেক দিন কেন করা হবে। এর মধ্যেই যে মঙ্গলবারের ঘটনা, তৃণমূল কংগ্রেস যখন বলল যে তারা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে তারা অনাস্থা প্রস্তাব আনতে চায়, এবং তখন বিরোধী কংগ্রেস অর্থাৎ বিরোধী দলের যারা প্রধান, সেই বিরোধী কংগ্রেসও কিন্তু তাতে সায় দিয়েছে, এবং তাদের মধ্যে যে একটা ঐক্যে ফাটল ছিল, বিরোধী ঐক্য ফাটল ছিল, তাহলে কি সেই ফাটল জুড়ছে? আসলে এখানে দুটো বিষয়। একটি বিষয় হচ্ছে জগদীপ ধনকরকে সরানো যাক বা না যাক, রাজ্যসভায় এখন সদস্য সংখ্যা হচ্ছে 237, যার মধ্যে এনডিএরই আছে 119 জন। এই 119 জন, তাই ভোটাভুটিতে পরাজয় হবে জেনেও ধনকরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যে প্রস্তাব, সেটা কেন আনা হলো, কার নেতৃত্বে ঐক্য সম্ভব হলো, এবং অবশ্যই কংগ্রেস এবং তৃণমূল তা নিয়ে লড়াই চলছে। কিন্তু এখানে তৃণমূলই কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রস্তাবটা আনে, এবং প্রথমে রাজি না হলেও কংগ্রেস পরে রাজি হয়ে যায়। এবং এখন যে অনাস্থা প্রস্তাব চলছে, আনা হয়েছে, তাতে তৃণমূল ঘরোয়াভাবে বলছেন যে সোনিয়া রাজ্যসভা সাংসদ হওয়ার ফলে এতদিন, অর্থাৎ এই যে প্রস্তাব, এই প্রস্তাবটা কিন্তু যখন তৃণমূল কংগ্রেস আনে, কংগ্রেস প্রথম দিকে সায় দেয়নি, কিন্তু সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ হওয়ার ফলে তৃণমূলের এই প্রস্তাবে সায় দিয়েছেন সোনিয়া গান্ধী। ফলে মল্লিকার্জুন খার্গে, যিনি রাজ্যসভার দলনেতা কংগ্রেসের, আহ, তার পক্ষে আর এর প্রতি বিরোধিতা করা সম্ভব হয়নি। তারা হার জেনেও সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে একটা সখ্যতা বা সম্পর্ক, সেই সম্পর্কে সায় দিয়ে বিরোধী ঐক্যে যে একটা ফাটল ছিল, সেই ফাটল যাতে জোড়া লাগানো যায়, সোনিয়া গান্ধী কিন্তু সেটাই চাইলেন, এবং কংগ্রেস তাকে সমর্থন করলো। এখন জগদীপ ধনকরকে সরানো যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু জগদীপ ধনকর বিষয়ে তৃণমূল কংগ্রেসের একটা অ্যালার্জি বরাবরই ছিল। আমরা জানি যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, সেই বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে এমন একটা আবহ তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের অধিকাংশ জনগণ ভেবেছিলেন এবার হয়তো সরকারের পরিবর্তন হবে, কিন্তু এই জনগণই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসান। কিন্তু তারপরেই বঙ্গ বিজেপির যে অবস্থা হয়েছিল, যেভাবে মুষড়ে পড়েছিল সমস্ত নেতা থেকে শুরু করে সমস্ত নিচু স্তরের কর্মীরা, এবং তারপর ভোট পরবর্তী যে সন্ত্রাস তৈরি হয়েছিল, সেটা কিন্তু জগদীপ ধনকর একমাত্র তিনিই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বিভিন্ন জায়গায় তিনি গেছেন, সন্ত্রাস কবলিত জায়গায় গেছেন, সেখানে বিজেপি কর্মীদের আশ্বস্ত করেছেন। তিনি রাজ্যপাল পদে ছিলেন, সেই রাজ্যপাল পদে থেকেও তখন কিন্তু অভিযোগ উঠেছিল তিনি বিজেপি নেতা না রাজ্যপাল। কিন্তু এই জগদীপ ধনকর যদি সেই সময়ে এইভাবে পাশে না দাঁড়াতেন, তাহলে বঙ্গ বিজেপি আজ যেটুক লড়াই ফের 2024-এ দিল বা এখনো লড়াই দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সম্ভব হতো না জগদীপ ধনকর না থাকলে। আর এখান থেকেই আমরা দেখেছি সেই সময় প্রতিটা মুহূর্তে জগদীপ ধনকরের সঙ্গে অর্থাৎ রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের
যে আদায় কাজকালার সম্পর্ক, সেই সম্পর্কে আমরা দেখেছি যে বারবার এই বাংলার রাজ্য রাজনীতির তোলপাড় হয়েছে। সেই জায়গাটা থেকে জগদীপ ধনকর আহ, বলা যায় বিজেপি কর্মীদের পাশে বা বঙ্গ বিজেপির পাশে থেকে আহ, না থাকলে হয়তো বঙ্গ বিজেপির এখন যে নেতা বা নেতৃত্বরা তাদের পক্ষে কতটা দল তারা চালাতে পারতেন সেটা নিয়ে কিন্তু একটা সংশয় ছিল। এবং তারপরেই জগদীপ ধনকরকে আমরা জানি যে প্রায় এটা বলা যায় যে পুরস্কার স্বরূপ তাকে রাজ্যসভার চেয়ারম্যান করা হয়েছে। এবং আহ, সেই রাজ্যসভার চেয়ারম্যান, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার পরেও তৃণমূলের সঙ্গে কিন্তু আমরা দেখেছি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার পরে তৃণমূলের সঙ্গে কিন্তু এই যে রাজ্যপালের একটা অহিনকিল সম্পর্ক, অর্থাৎ যেটা আমরা 2021 সালের আগে থেকে দেখছিলাম রাজ্যপালের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক এখানে, সেই সম্পর্কে কোথাও কিন্তু উন্নতি হয়নি, বরং রাজ্যসভায় গিয়ে যে তিক্ততা ছিল সেই তিক্ততা কিন্তু ভোলেনি, বরং সেই তিক্ততা ক্রমশ বেড়েছে। এবং জগদীপ ধনকরকে প্রতিবারই বলা হয়েছে যে তিনি পক্ষপাত দুষ্ট, তিনি পক্ষপাতিত্ব করেন, বিজেপি এবং এনডিএর সাংসদদের তিনি বলার সুযোগ দেন, কিন্তু আহ, তিনি অন্য যারা বিরোধী তাদেরকে বলার সুযোগ দেন না। এবং আমরাও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জগদীপ ধনকর সবসময় তিনি কিন্তু তার যে ভূমিকা থাকার কথা, সেই ভূমিকা নিরপেক্ষ ভূমিকা থাকার কথা, সেই নিরপেক্ষতা কিন্তু দেখা যায়নি। এখন এই শীতকালীন অধিবেশনে আদানি ইস্যুতে যখন আলোচনা চেয়েছেন বিরোধীরা, তার সঙ্গে সম্বলের যে সাম্প্রদায়িক হিংসা, মসজিদ সমীক্ষা, কৃষকদের ন্যূনতম ফসলের সহায়ক মূল্য নিয়ে আলোচনা, কিন্তু এই সব বিষয় নিয়ে কিন্তু জগদীপ ধনকর রাজ্যসভায় কোনো অনুমতি দেননি আলোচনা করার। এইখানটাতেই প্রশ্ন যে শুধু আদানি ইস্যু বা অন্য জর্জ সোরেস দুপক্ষে যেরকম চলছে, কিন্তু এই যেগুলো মানে যেগুলো মানুষের দরকার, অর্থাৎ সম্বলের যে ঘটনা, বা যদি বলা যায় যে কৃষকদের ফসলের ন্যূনতম যে সহায়ক মূল্য, সেটা নিয়ে কিন্তু একটা আন্দোলন চলছে। হরিয়ানা থেকে সিন্ধু হয়ে যে আন্দোলন, সেটা এখন দিল্লির পথে, সেখানে আটকে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে রাজ্যসভায় তো আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু যদিও জগদীপ ধনকর এই ফসলের ন্যায্য মূল্য বা কৃষকদের বিষয়ে কিন্তু বিজেপি সাংসদদেরও তিনি বলেছেন যে কেন কৃষকরা এখনো এই অবস্থায় থাকবেন, সেটাও তিনি বলেছেন রাজ্যসভায়। কিন্তু শুধু তাই নয়, আহ, আহ, সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যবসায়ী জর্জ সোরেসের সংযোগ ছিল বলে যে অভিযোগ জেপি নাড্ডা সহ বিরোধী অর্থাৎ বিজেপি সাংসদরা করছেন, সেই নিয়ে দুপক্ষের মধ্যে গোলমাল শুরু হয়েছে। একদিকে আদানি, অন্যদিকে জর্জ সোরেস, অর্থাৎ কংগ্রেস বলছে আদানির সঙ্গে মোদির সম্পর্ক, অন্যদিকে বিজেপি বলছে সোনিয়া রাহুলের সঙ্গে জর্জ সোরেজের সম্পর্ক কি। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ। এবং এইখানটাতেই যখন জগদীপ ধনকর, নাড্ডা অর্থাৎ বিজেপি যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি রাজ্যসভা যখন তাকে বলতে দেওয়া হয়, সেখানে তিনি যে দেশের জাতীয় নিরাপত্তাকে জড়িয়ে তিনি জর্জ সোরসের কথা বলেন। আর তখনই এই বিষয়ে জবাব দিতে ওঠেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে। কিন্তু অভিযোগ উঠছে যে নাড্ডাকে পূর্ণ সময় দেওয়ার পরেও খার্গেকে কিন্তু সেই ন্যূনতম সময় বলতে দেননি জগদীপ ধনকর। আর এইখানেই ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এবং আহ নাড্ডার হয়ে যে অভিযোগ করেছেন, যে বিজেপি নেতা নেত্রীরাও বলেছেন যে আহ, জর্জ সোরেজের সঙ্গে যে সমস্ত অর্থাৎ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কি সম্পর্ক, তা নিয়ে বিজেপি নেতা নেত্রীরা যখন বিভিন্ন তারা বলছেন তাদের যে পূর্ণ সময় দেওয়া হচ্ছে, কংগ্রেস বা অন্যান্য বিরোধীদের সেই সময় দেওয়া হচ্ছে না। এখন দেখার যে তৃণমূল কংগ্রেসের আনা প্রস্তাবে কংগ্রেসের সায় দিয়েছে। এবং যেটা আমরা দেখছিলাম প্রায় আর আর মাত্র কয়েকটা দিন, হয়তো আর দিন দশেক, এক সপ্তাহের মতো, এই সপ্তাহের পরে আর এক সপ্তাহ হয়তো সংসদ চলবে 20 তারিখ পর্যন্ত। কিন্তু এই এতদিন হয়ে গেল সংসদ যে প্রতিদিন যেভাবে অচল হচ্ছে, যেখানে আলোচনা হওয়ার কথা, সাধারণ মানুষ যাদেরকে বা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন তাদের দাবি দাওয়া নিয়ে সংসদে আলোচনার জন্য, সেইখানে প্রতিদিন
আহ, মাত্র কয়েকটা ইস্যুতে যখন সংসদ অচল হচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে বছরে মাত্র কয়েকটা দিন তো সংসদ বসে, সেইখানে যদি এইভাবে দিনের পর দিন সংসদ মুলতবি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বিষয়গুলি কি গুরুত্ব পাবে? আর সেই জায়গা থেকে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে একটা মতবোধ ছিল, একদিকে ইন্ডিয়া জোটের মধ্যে যে ফাটল ছিল, সেই ফাটলে কিন্তু এই যে জগদীপ ধনকরের যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এবং তাতে অনেকটা বোধহয় সেই ফাটল ক্রমশ জোড়া লেগে একটা ঐক্যের পথ ধরবে। সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত। জগদীপ ধনকরকে নিয়ে যতই তারা অনাস্থা প্রস্তাব জমা দিক বা সরানোর যে প্রক্রিয়া, তাতে কিন্তু কোনো কাজ হবে না, কারণ 119 জন এনডিএ সাংসদ রয়েছে। তো সেই জায়গা থেকে এখন দেখার যে সত্যি সত্যি যদি ভোটাভুটি হয় সেক্ষেত্রে কি তৃণমূল এবং যে ইন্ডিয়া জোটের যে সমস্ত আহ, সাংসদরা রয়েছে তারা সকলে থেকে ভোটাভুটিতে ভোট দেবেন তো? যদি ভোট হয় নাড্ডাকে সরাতে, সেক্ষেত্রে ভোট দেবেন তো? প্রশ্ন এখন সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।